কি হলো মা, আপনার এরকম রাত 2টোর সময় এসে দরজায় ধাক্কা দিচ্ছেন কেন? যান গিয়ে ঘুমিয়ে পড়ুন, খুব ঠান্ডা পড়েছে। এত রাত্রিবেলা এরকম বাড়িতে ঘোরাঘুরি করলে আপনাদের ঠান্ডা লেগে যাবে। আরে ঘুম আসলে তো ঘুমাবো, আমার আর তিয়াশার খুব খিদে পেয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাদেরকে কিছু খেতে দাও, কারণ খাবার না খেলে এখন ঘুম আসবে না। খুব খিদে পেয়েছে বৌমা, বেশ গরম গরম ভাত আর মাংসের ঝোল খেতে ইচ্ছে করছে। সে কি কথা, এখন রাত 2টো বাজে আর আপনাদেরকে আমি এখন খেতে দেব? আমি যখন আপনাদেরকে রাত 10টার সময় ডিনার করার কথা বললাম, তখন তো আপনারা বলেছিলেন যে আপনাদের পেটে খিদে নেই, তাই আপনারা কিছু খাবেন না। ঠিকই তো বলেছিলাম, রাত 10টার সময় কেউ আবার ডিনার করে নাকি? আমাদের তখন খিদে পাইনি তাই আমরা ডিনার করিনি, কিন্তু এখন আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা ডিনার করব। তুমি তাড়াতাড়ি করে আমাদের ভাত আর মাংসের ঝোল গরম করে দাও বৌদি। ননদ এবং শাশুড়ি মায়ের কথা শুনে দেবযানী ভীষণ রেগে যায়, কারণ ডিনার করার সময় দেবযানী সবাইকে হাজারবার করে খাবার খেতে বললেও কেউ সেই সময় খাবার খেতে চায় না। আর এখন গভীর রাতে যখন দেবযানী আরাম করে ঘুমিয়ে থাকে, তখনই তাদের সবার খিদে পেয়ে যায়। ধ্যাৎ, আমার আর ভালো লাগে না, এখন ঠান্ডার মধ্যে রাত 2টোর সময় এদের জন্য খাবার দাবার গরম করো। আমার কপালটাই একেবারে পুড়ে গেল। বাবারি বাবা, কি ঠান্ডা, আমার হাত পা তো একেবারে কেঁপে যাচ্ছে। এই বলে দেবযানী শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে ভাত এবং মাংসের ঝোল বের করে গরম করে তার শাশুড়ি মা ও ননদের পাতে পরিবেশন করে দেয়। আর সেই গরম গরম খাবারের গন্ধ শুকে প্রীতমও খাবার খাওয়ার জন্য টেবিলে চলে আসে। উফ, খাবারের গন্ধ পেয়ে আমারও খিদে পেয়ে গেল। তুমি আজকে ভাত আর মাংসের ঝোল এত সুন্দর রান্না করেছিলে যে একবার খেয়ে মন ভরেনি, তাই এখন মা আর বোনকে খেতে দেখে আমিও খাবো। এই বলে প্রীতম তার মা এবং বোনের সঙ্গে গভীর রাতে ডিনার করে। আর তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই বাসনপত্র বেসিনে ফেলে রেখে চলে যায়, যার ফলে দেবযানী শীতের মধ্যে গভীর রাতে কিছুতেই বাসনপত্র ধুতে চায় না। তাই সে ভালো করে হাত ধুয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা সবাই যখন ঘুম থেকে ওঠে, তখন তারা দেখে যে সারা বাড়িতে এঁটো বাসন ছড়ানো আছে। আর যা দেখে বিমলা দেবী তার বৌমাকে বলে, কি ব্যাপার বৌমা, রান্নাঘর আর সারা বাড়ির কি অবস্থা? কালকে আমাদের ডিনার করা হয়ে গেলে তুমি বাসনপত্রগুলো ধুয়ে রাখোনি কেন? তোমাকে কতবার করে বলেছি এরকম রান্নাঘরের বেসিনের মধ্যে এঁটো বাসনপত্র ছড়িয়ে রাখবে না। কালকে আপনারা রাত 2টোর সময় ডিনার করেছেন আর তখন আমার বাসনপত্র ধোয়া সম্ভব হয়নি। ওই সময় ট্যাঙ্কের জল একেবারে বরফ হয়ে থাকে আর অত ঠান্ডা জলে হাত দেওয়া কিছুতেই সম্ভব নয়। সেই জন্যই আমি এঁটো বাসনগুলো ফেলে রেখেছি। এটা কোনো কথা হলো বৌদি? তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে বিড়ালের উপদ্রব। আর দেখো, রাত্রিবেলা বিড়াল ঢুকে সব বাসনগুলো ছড়িয়ে রেখে গেছে। কি অবস্থা! যাও, তুমি এখনই এগুলো পরিষ্কার করো। শাশুড়ি মা এবং ননদ এই কথা বলে সেখান থেকে চলে গেলে দেবযানী সারা বাড়ি জল দিয়ে পরিষ্কার করে। আর শীতকালে এত পরিমাণে জলের কাজ করার ফলে দেবযানীর ঠান্ডা লেগে যায়। কিন্তু তবুও প্রত্যেকদিন কোনো না কোনো অজুহাতে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে গভীর রাতেই ডিনার করে, আর যার ফলে দেবযানীকেই কষ্ট সহ্য করতে হয়। এমনই একদিন, আজকে আমি সবাইকে রাত 10টার সময় যে করেই হোক ডিনার করাবই, কারণ প্রত্যেকদিন আমি মাঝরাতে উঠে সবার জন্য ডিনার সার্ভ করতে পারবো না। এই বলে দেবযানী রাতে সবার জন্য রুটি এবং গরম গরম চিকেন কষা রান্না করে। আর সে যখন সবাইকে ডিনার করার জন্য ডাক দেয়, তখন কেউ খাবার খেতে চায় না। বৌমা, তুমি আমাদের খাবারটা ফ্রিজে তুলে রেখে দাও, কারণ আমাদের এখন খিদে পাইনি। আমাদের যখন খিদে পাবে আমরা তখন গরম করে খেয়ে নেব। আপনারা তো আর খাবার গরম করে খাবেন না, সেই খাবার খাওয়ার সময় গভীর রাতে আমাকেই ডাকাডাকি করবেন। আর শীতের মধ্যে আমার ঘুম নষ্ট হবে, কিন্তু আজকে আমি এটা কিছুতেই সহ্য করব না। যে করেই হোক আপনাদেরকে এখন ডিনার করতেই হবে। এমনই ভাবনা চিন্তা করতে করতে দেবযানী একটা ফোন দিয়ে এঁটে ফেলে। তাই সে তার ননদ এবং শাশুড়ি মাকে বলে, ঠিক আছে, আপনাদের খাবার আমি ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। অবশ্য ফ্রিজে তুলে রাখার কি দরকার, এমনিতেই তো বাসি খাবার আছে। সুতরাং আপনাদেরকে আজকে আর রুটি চিকেন কষা খেতে হবে না, কারণ আমার মা আমাকে ফোন করেছিল মায়ের শরীরটা ভালো নেই, তাই মা নিজের জন্য রান্না বান্না করতে পারিনি। ভাবছি ভাইয়ের হাত দিয়ে রুটি আর চিকেন কষা মায়ের বাড়িতে পাঠিয়ে দেব। এমন কথা শুনে তার শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনেই বিপদে পড়ে, কারণ তারা যদি এখন ডিনার না করে তাহলে বৌমা রুটি এবং চিকেন কষা বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। আর যেহেতু সেই চিকেন কষা দেখে তাদের প্রচন্ড পরিমাণে লোভ লাগে, তাই তিয়াশা বলে, থাক মা, বৌদি যখন বারবার করে আমাদেরকে ডিনার করে নেওয়ার কথা বলছে, তাহলে চলো আমরা খেয়েই নিই। কারণ এখন গরম গরম রুটি আর চিকেন কষা খেতে ভালো লাগবে, আর আমাদের খাওয়ার পর যে খাবার বেঁচে থাকবে সেটা বৌদি বরং বাপের বাড়িতে পাঠিয়ে দেবে।
দেবযানী ভালো করেই বুঝতে পারে যে ন্যাড়া বেলতলায় এসে গেছে, আর সবাই সেদিন এভাবেই তাড়াতাড়ি ডিনার করার জন্য রাজি হয়েছে দেখে দেবযানী প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সে সবাইকে রুটি এবং চিকেন কষা পরিবেশন করে। এমন সময় রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। যাই হোক, আজকে আমাকে আর কেউ ডিস্টার্ব করতে আসবে না। আমি এতদিন পর আরাম করে রাত্রিবেলা গভীরভাবে ঘুমাবো। এই বলে দেবযানী ঘুমিয়ে পড়ে। আর দেখতে দেখতে যখন রাত 3টে বাজে তখনই তার দরজায় আবার টোকা পড়ে, কারণ তার দরজার বাইরে শাশুড়িমা এবং ননদ দাঁড়িয়ে আছে। আর দেবযানী কিছুতেই সেই বিষয়টা সহ্য করতে পারে না, তাই সে রেগে গিয়ে দরজা খুলে বলে, কি হলো, আজকে আবার রাত্রিবেলা আমাকে জ্বালাচ্ছেন কেন? রাত্রিবেলা তো আপনারা ডিনার করেই শুয়েছেন, আপনাদের আবার খিদে পেয়ে গেল নাকি? হ্যাঁ বৌমা, খুব খিদে পেয়েছে, কারণ রাত্রিবেলা যখন ডিনার করেছিলাম তখন মন মতো রুটি খেতে পারিনি। আসলে সবাই দেরি করে লাঞ্চ করেছিলাম তো, তাই রাত 10টার সময় ভালো করে ডিনারটা খেতে পারিনি। তার উপর শীতের রাত এখন কত বড় হয় বলো তো বৌদি, ঘুমালে তো ঘুম ভাঙতেই চায় না, আর অনেকক্ষণ পর সকাল হয়, তাই রাত্রিবেলা দুবার ডিনার করতে না পারলে পেটে ছুঁচোগুলো ডাকাডাকি করে। আমাদের খুব খিদে পেয়েছে গো বৌদি, আমাদেরকে কিছু রান্না করে খাওয়াও তুমি। আমার না গরম গরম চাউমিন খেতে খুব ইচ্ছা করছে। সকালবেলা বাজার থেকে ছেলে তো কাঁচা চাউমিন নিয়ে এসেছে, তুমি বরঞ্চ আমাদেরকে একটু চিকেন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চাউমিন ভেজে দাও। শাশুড়ি মেয়ে এবং ননদের কথা শুনে দেবযানীর আর কিছু করার থাকে না। সে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রান্নাঘরে যায় আর সবার জন্য চিকেন এবং চিংড়ি মাছ দিয়ে চাউমিন রান্না করতে শুরু করে। আর এভাবেই সেদিনও তার শ্বশুরবাড়ির লোকেরা গভীর রাতে ডিনার করে। আর কিছুক্ষণের মধ্যেই সবার ডিনার করা হয়ে গেলে দেবযানী ঠান্ডা জল দিয়ে বাসনপত্র পরিষ্কার করে রেখে ঘুমাতে যায়। আর এত রাত্রিবেলা ঘুমানোর পর দেবযানী যে দেরি করে ঘুম থেকে উঠবে সেটারও উপায় নেই, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠেই খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। কি ব্যাপার বৌমা, তোমাকে কখন থেকে ডাকছি, তোমার কানে কথা যাচ্ছে না? ব্রেকফাস্ট করার সময় হয়ে গেল তো, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করে আমাদেরকে গরম গরম লুচি আর আলুর দম করে দাও। আপনাদের খেয়াল আছে যে সকাল 10টার সময় ব্রেকফাস্ট করতে হবে, কিন্তু এটা খেয়াল নেই যে রাত্রিবেলা 3টের সময় মুড়ি মুষ্টি খাবার খেয়েছেন আপনারা, আর রাত্রিবেলা আপনাদের সময় মতো ডিনার করার কথা মনে থাকে না বলুন? মানে আমাকে ইচ্ছা করে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাইছেন? কি সাংঘাতিক কথা বললি তুমি, তোমাকে আমরা জ্বালাই? রাত্রিবেলা একটু ভালো মন্দ খেতে চাই বলে তুমি আমাদেরকে এত কথা শোনাবে? আমার মোটেই এত কথা পছন্দ নয়। যাও এখন ব্রেকফাস্ট আর লাঞ্চের ব্যবস্থা করো। এই বলে শাশুড়ি মা দেবযানীকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। আর দেবযানী সবার জন্য গরম গরম লুচি, আলুর দম আর দুপুরের খাবারে ভাত, মাংস ইত্যাদি রান্না করতে শুরু করে। আর সে রান্না করতে করতে বারে বারে হাই তোলে, কারণ রাত্রিবেলা তার ঠিক করে ঘুম হয়নি। আর তার শ্বশুরবাড়ির লোকেরা সেদিনও 10টার সময় ব্রেকফাস্ট করে বিকাল 4টের সময় লাঞ্চ করে। আর তারা ভেবে নেয় আজকেও তারা গভীর রাতে ডিনার করবে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু একদিন দেবযানীর সহ্যের সীমা ছাড়িয়ে যায়। আর সেদিন রাত্রিবেলা দেবযানী যখন সবার জন্য ডিনার রান্না করতে যাবে এমন সময়, কই গো, তোমরা সবাই কই গেলে? কিরে বিমলা, এই শীতের মধ্যে কেমন আছিস? ওরে বাবারে কি ঠান্ডা, আমি তো এক মুহূর্ত শাল ছাড়া থাকতেই পারছি না। দেবযানী, তোমার রান্না বান্না হয়ে গেছে? এখনো রান্না বান্না হয়নি কাকিমা, এই তো রাত্রিবেলা সবার জন্য ঢেঁড়স আলু পটলের তরকারি আর পরোটা বানাবো। আর বলবেন না, এই ঠান্ডার মধ্যে একদম রান্না বান্না করতে ইচ্ছে করে না। এমন সময় শিল্পা দেবী হাতে একটা বড় খাবারের ব্যাগ নিয়ে দেবযানী এবং তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে গল্প করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই শিল্পী দেবী সেই খাবারের ব্যাগ দেবযানীর হাতে তুলে দেয়। আর সেই খাবারের ব্যাগ থেকে বেশ সুন্দর ভুরভুর করে গরম গরম মাটন বিরিয়ানির গন্ধ বেরোয়। আসলে আমার ছেলে নতুন মাটন বিরিয়ানির দোকান খুলেছে, আর আজকে সেই দোকানের উদ্বোধন হলো, তাই তোমাদের জন্য আমি 10 প্যাকেট মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। বৌমা, আজকে রাত্রিবেলা তোমরা বিরিয়ানি খাও, তোমাকে তাহলে আর কিছু রান্না করতে হবে না তো বৌমা? এই বলে শিল্পী দেবী তাদেরকে মাটন বিরিয়ানি দিয়ে চলে যায়। আর এত মাটন বিরিয়ানি দেখে দেবযানী এবং তার শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই লোভ সামলাতে পারে না। আর দেবযানীও সেদিন রান্না বান্না না করে নিজের ভাগের মাটন বিরিয়ানি আরাম করে খেয়ে নেয়। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা এত তাড়াতাড়ি সেই বিরিয়ানি খেতে চায় না, কারণ তারা ভালো করেই জানে যে মাঝরাতে তাদের আবার খিদে পেয়ে যাবে। তাই তাদের ভাগের বিরিয়ানি দেবযানী ফ্রিজের মধ্যে তুলে রাখে। আর সেদিন মাঝরাতে যখন তার শ্বশুরবাড়ির লোকেরা ডিনার করতে উঠবে তার কিছুক্ষণ আগে দেবযানীর ঘুম ভেঙে যায়। তাই তাড়াতাড়ি দেবযানী রান্নাঘরে চলে যায়।
প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুম থেকে উঠে আমাকে জ্বালানো। আজকে আমি একেবারে মজা দেখাবো। আজকে মাঝরাতে তোমাদের সবাইকে এমন ডিনার করাবো যে তোমরা রাত্রিবেলা খাবার খাওয়ার নামই ভুলে যাবে। এই বলে দেবযানী ফ্রিজ থেকে বিরিয়ানির প্যাকেটগুলো বের করে আর প্রত্যেকটা বিরিয়ানির প্যাকেট খুলে সেখানে অল্প অল্প নুড়ি, পাথর এবং বালি মিশিয়ে রাখে। আর কিছুক্ষণ পর যখন তার শ্বশুরবাড়ির লোকেরা মাঝরাতে উঠে দেবযানীকে ডিনার গরম করার কথা বলে, তখন দেবযানী আনন্দ সহকারে সবাইকে বিরিয়ানি গরম করে পাতে পরিবেশন করে। আর তার পরিবারের সবাই যখন সেই বিরিয়ানি মুখে তোলে তখন তারা সবাই একেবারে চিৎকার করে ওঠে, কারণ তাদের মুখে বিরিয়ানির সাথে সাথে নুড়ি, বালি, পাথর পড়ে আর যার ফলে সবার মুখে কড়মড় করে আওয়াজ হয়, এমনকি তাদের 2-3টে দাঁতও ভেঙে যায়। ওরে বাবারে, আমার দাঁত ভেঙে গেল, এটা কি হলো? বিরিয়ানির মধ্যে এত ভর্তি ভর্তি নুড়ি পাথর এলো কোথা থেকে? উফ, আমার 2টো দাঁত ভেঙে গেছে। মা, মা দেখো, আমারও তো সামনের দাঁতগুলো ভেঙে গেছে। আমার আর বিয়ে হবে না মা। আমার মনে হচ্ছে ওই শিল্পী কাকিমা আমাদের দাঁত ভেঙে দেওয়ার জন্য ইচ্ছা করে এরকম বিরিয়ানি দিয়েছে। কিন্তু বৌদি, তুমিও তো বিরিয়ানি খেয়েছো, তোমার দাঁত ভাঙেনি কেন? এ বাবা, তোমাদের দাঁতগুলো কিভাবে ভেঙে গেল? সত্যি আমার বিরিয়ানিতে এত নুড়ি পাথর ছিল না তো। আসলে শিল্পী কাকিমার ছেলে নতুন বিরিয়ানির দোকান খুলেছে তো, তাই হয়তো কোনো কারণে ভুল ভ্রান্তি হয়ে গেছে। কিন্তু এখন আবার ওদেরকে বলতেও তো পারবো না। ওনার ছেলে যে বড় পুলিশ অফিসার, তাই ওদেরকে যদি দোষ দিই তাহলে তো আমাদেরকে জেলে ধরে নিয়ে চলে যেতে পারি। দেবযানীর কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা ভয় পেয়ে যায়, তাই তারা মুখে হাত দিয়ে ঘরে চলে যায় আর কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে। আর এভাবেই তাদের সবার দাঁতগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা উঠে তারা ডেন্টিস্টের কাছে গিয়ে নিজেদের দাঁত বাঁধিয়ে চলে আসে। আর এরকম বাঁধানো দাঁত নিয়ে তারা কোনোদিনও আর মাঝরাতে ডিনার করতে চায় না, কারণ মাঝরাতে ডিনার করার সময় তাদের দাঁত ভেঙে যাওয়ার গল্পের কথা মনে আসে। তাই তারা এখন সময় মতো দেবযানীর সঙ্গে রাত্রি 9টার মধ্যে ডিনার করে ফেলে। আর রাত্রিবেলা তারা খুব হালকা পাতলাই খাবার খায়, যার ফলে শীতের মধ্যে দেবযানীকে কষ্ট করে মাঝরাতে ঘুম থেকে উঠতে হয় না, সেও শান্তি করে ঘুমাতে পারে। রিম্পা তার বাবা মনোহর বাবু এবং মা পুষ্পিতা দেবীর সঙ্গে বাস করত। মনোহর বাবুর ন্যাশনাল হাইওয়ের পাশে একটা ছোট ধাবা ছিল। হাইওয়ের পাশেই ধাবাটি অবস্থিত হওয়ায় সেখানে সচরাচর লোকজনের ভিড় থাকতো। তার ধাবায় ভাত, রুটি, নানান রকমের সবজি, মাছ, মাংস সবকিছুই বিক্রি হতো। কিন্তু তার ধাবার সবচেয়ে বেস্ট আইটেম ছিল ডাল রুটি। তার ধাবা ডাল রুটির জন্যই প্রসিদ্ধ ছিল। কম টাকায় পেট ভরে খাবার খাওয়ার জন্য মানুষ সেখানে আসতো। রিম্পার বাবা মায়ের খুব ইচ্ছা ছিল তাদের একমাত্র মেয়ে রিম্পার ধুমধাম করে বিয়ে দেওয়ার। গিন্নি, এই নাও, এতে 2000 টাকা আছে। কালকে টাকাগুলো ব্যাংকে ফেলে আসবে, কেমন? কিসের টাকা বাবা? প্রত্যেক মাসে মাসে দেখি তোমরা ব্যাংকে টাকা জমাও। তোমরা কিসের জন্য টাকা জমাচ্ছ? তোর বিয়ের জন্য রে মা। তুই আমাদের একমাত্র মেয়ে। তোর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আমাদের। আমরা তোর বিয়ে খুব ধুমধাম করে দেব। একটা ভালো ছেলে দেখে, ভালো পরিবার দেখে তোর বিয়ে দেব। তোকে সুখী থাকতে দেখে আমরা শান্তিতে মরতে পারবো তবে, বুঝেছিস? মনোহর বাবু তার মেয়ের জন্য ভালো ছেলে খুঁজতে শুরু করে। ইতিমধ্যেই ঘটক মশাই বিশ্বজিৎ নামে একটি ছেলের সন্ধান দেয়। বিশ্বজিৎ তার বাবা ও মায়ের সঙ্গে রিম্পাকে দেখতে আসে। রিম্পা খুবই শিক্ষিত এবং সুন্দরী মেয়ে হওয়ায় তারা রিম্পাকে অতি সহজেই পছন্দ করে ফেলে। 3 মাস পর তাদের বিয়ের ডেট ফাইনাল করা হয়। মনোহর বাবু এবং পুষ্পিতা দেবীর আনন্দের শেষ নেই। তারা তাদের মেয়ের বিয়ের জন্য নানান রকমের প্ল্যান করতে থাকে। রিম্পা, মা একবার এদিকে আই তো। এই যে আমার মা এসে গেছে। আপনার কাছে নেকলেস, কানের দুল, বাউটির যা যা ডিজাইন আছে আমার মেয়েকে দেখান। রিম্পা মা, তোর কোনগুলো পছন্দ তুই দেখে নে। আমি বুঝতে পারছি না কিছু। ও মা, দেখো না, আমি কনফিউজড হয়ে পড়েছি। এটা নেব নাকি এটা নেব? এই যে, এটা ভালো লাগছে তো। এই নেকলেসটা পরলে তোকে দারুণ মানাবে। বিয়ের দিনে আমাদের মেয়েকে একেবারে পরীদের মতো দেখাবে। এভাবেই মনোহর বাবু তার মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে থাকে। বিয়ের জন্য নানান রকমের শপিং, কেনাকাটা চলতেই থাকে। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছাকাছি চলে আসে। রিম্পার বিয়ের আর মাত্র 1 দিন বাকি ছিল। বিয়ের আগের দিন রাত্রিবেলা লোকজনে তাদের বাড়ি ভরে ওঠে। গিন্নি, শুনছো? আমাকে একটু বাজারে যেতে হবে। ক্যাটারার বলল রান্নার কিছু সরঞ্জাম কম পড়েছে, আমি নিয়ে আসছি। তুমি এদিকটা খেয়াল রেখো। এই বলে মনোহর বাবু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে
তার একটা বড়সড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এবং সে সেখানেই মারা যায়। রিম্পা এবং তার মা কান্নায় ভেঙে পড়ে। রিম্পার বিয়ে নিয়ে দেখা তার বাবার স্বপ্নগুলো সেখানেই থমকে যায়। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় পরের দিন অর্থাৎ রিম্পার বিয়ের দিনকেই মনোহর বাবুর সৎকারের ব্যবস্থা করা হয়। রিম্পা যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ বিশ্বজিৎ এবং তার বাবা মা সেখানে আসে। আপনাদের পরিবারের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে আমাদের, কিন্তু আমরা আপনাকে একটা কথা জানাতে এসেছি। জানি কথাটা শুনে আপনার খারাপ লাগবে। আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়েটা দিতে পারবো না। এ কি বলছেন দিদি? এমন করবেন না দয়া করে। আমার মৃত স্বামীর আত্মা শান্তি পাবে না। নিজের হাতে করে বিয়ের সমস্ত আয়োজন করে গেল, আর শেষ মুহূর্তে যে এরকম হবে কে জানে বলুন। আপনারা দয়া করুন, একবার আমার মেয়েটার মুখের দিকে তাকান। না, আমরা পারবো না। আপনার মেয়ে আসলে লগ্ন ভ্রষ্টা। বিয়ের আগের দিনই বাবাকে খেয়ে ফেলেছে। আপনার মেয়ে একটা অপয়া। এর সঙ্গে আমার ছেলের বিয়ে দিলে আমার ছেলেরও তো ক্ষতি হতে পারে। সবকিছু জেনে শুনে এরকম একটা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। এই বলে ছেলেপক্ষ বিয়ে ভেঙে সেখান থেকে চলে যায়। রিম্পা এবং তার মায়ের উপর শোকের ছায়া নেমে পড়ে। কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে কয়েকজন লোক এসে হাজির হয়। মনোহর বাবু মেয়ের বিয়ের জন্য আমার কাছ থেকে 3 লক্ষ টাকা ধার করেছিল, কিন্তু মনোহর বাবু তো মারা গেলেন। এবার সেই টাকাটা তাহলে কে শোধ করবে? কি 3 লক্ষ টাকা ধার করেছিল? কিন্তু এই ব্যাপারটা তো উনি আমাকে কিছুই জানাননি। জানিয়েছি কি জানাইনি সেটা আপনাদের ব্যাপার। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আপনি দেখে নিতে পারেন। মনোহর বাবু যেহেতু নেই, টাকাটা কে শোধ করবে সেটাই আগে বলুন। এমন বলবেন না, আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছেন তো। আমাদের উপর একটু দয়া করুন, আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। এখন আমরা আপনার 3 লক্ষ টাকা কিভাবে দেব বলুন? এখন আমাদের সংসার চলবে কিভাবে? আমরা সেই চিন্তাতেই পাগল হয়ে যাচ্ছি। মা, তুমি একটু চুপ করো। আপনারা চিন্তা করবেন না, আপনাদের টাকা আমি শোধ করব, কিন্তু তার জন্য আমাকে 6 মাস সময় দিতে হবে। সময় না দিলে আমি কিছু করতে পারবো না। আমি আমার বাবার ধাবাটা আবার নতুন করে চালাবো। ঠিক আছে, আমরা তাহলে 6 মাস পরে আবার এখানে আসবো, আর টাকাটা যেন রেডি থাকে। এই বলে পাওনাদাররা সেখান থেকে চলে যায়। কি রে, তুই ধাবা চালাবি কিভাবে? তোর বাবা অনেক পরিশ্রম করতো। ধাবাতে নানান রকমের আইটেম রান্না হতো। তুই কি তোর বাবার মতো অত রান্না করতে পারবি? তাছাড়া এখন নতুন করে ধাবা খোলার জন্য অত পুঁজি দরকার। অত পুঁজি আমরা কোথায় পাবো? মা, আমাদের ধাবায় অনেক রকমের আইটেম বিক্রি হতো ঠিকই, কিন্তু আমাদের ধাবার ডাল রুটিটাই সবাই পছন্দ করত। তাই আমি কম টাকা দিয়েই শুধুমাত্র ডাল রুটি বিক্রি করব। কিন্তু মা, তোমাকে আমার সঙ্গে ধাবায় কাজ করতে হবে। পরের দিন থেকে রিম্পা তার মায়ের সঙ্গে তাদের ধাবাটা চালাতে শুরু করে। তাদের ধাবায় এখন শুধুমাত্র ডাল এবং রুটি বিক্রি হয়। রিম্পা দেখতে খুবই সুন্দরী হওয়ায় তার দোকানে অনেক অনেক পুরুষ মানুষেরা এসে ভিড় করত। রিম্পার সৌন্দর্য সকলেরই দৃষ্টি আকর্ষণ করত। এমনই একদিন, কিরে ভাই, তুই আমাকে কোথায় নিয়ে এলি? এরকম একটা ভাঙাচোরা ধাবায় খেতে এলি? দূর, এখানে খাবো না, চল অন্য কোথাও যাই। না রে ভাই, ধাবাটা ভাঙাচোরা হতে পারে, কিন্তু এখানকার আইটেম খুবই ভালো। একেবারে ঝাক্কাস আইটেম দেখতে পাবি। কিন্তু এখানে তো শুধু লেখা আছে ডাল রুটি পাওয়া যায়। তুই আমাকে অত দূর থেকে ডাল রুটি খাওয়ানোর জন্য নিয়ে এলি? না রে ভাই, ডাল রুটি খাওয়াতে নয়, তরুণ সুন্দরী ডাল রুটিওয়ালি তোকে দেখাতে নিয়ে এলাম। একটু পরেই দেখতে পাবি। এই যে, এখানে 2 প্লেট ডাল রুটি। একটা খুব সুন্দর দেখতে ফুলটুসি মেয়ে ডাল রুটি বিক্রি করে। ওই ফুলটুসিকে দেখতে দেখতেই ডাল রুটি খেলে মনে হবে না যে তুই ডাল রুটি খাচ্ছিস, এমন ফিল হবে যেন রাজভোগ খাচ্ছিস, বুঝলি? রাজভোগ। ওই তো ভাই, আসছে আসছে, ডাল রুটি নিয়ে আসছে। আরে তাই তো, কি মাল রে ভাই। এই যে আপনাদের 2 প্লেট ডাল রুটি। আপনাদের কি আর কিছু লাগবে? আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, আসলে আমার খুব সমস্যা হচ্ছে। কি সমস্যা বলুন? আসলে আমার হাতে খুব ব্যথা। তুমি যদি তোমার ওই নরম নরম সুন্দর হাতে আমাকে ডাল রুটি খাইয়ে দাও তাহলে খুব ভালো হতো আর কি। এটা শুনে রিম্পা খুবই রেগে যায়। আপনারা কি আমার সঙ্গে ফাজলামি করছেন? এখানে খাবার খেতে এসেছেন নাকি বেয়াদবি করতে এসেছেন? আরে আরে, তুমি রেগে যাচ্ছ কেন? আমাকে খাইয়ে দেবার জন্য আমি এক্সট্রা টাকা দেবো তো। রিম্পা খুব রেগে যায় এবং কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে তার মাকে কেঁদে কেঁদে বলে, মা, আমার একদম ভালো লাগছে না। পৃথিবীতে ভালো মানুষ নেই। আমাদের ধাবায় যারা ডাল রুটি খেতে আসে তারা সবাই আমার উপর খারাপ নজর দেয়। আমি ভাবছি আমি এবার অন্য কোনো কাজ করব।
অন্য কিছু কি কাজ করবি? এই ধাবাটা চালিয়ে আমাদের ভালো টাকা ইনকাম হচ্ছে। ভুলে যাস না, আমাদেরকে দেনা শোধ করতে হবে। হাতে মাত্র 6 মাস সময় আছে। যে যা করে করুক না, তুই কোনো দিকে না তাকিয়ে নিজের কাজ করবি। আর তুই যদি ধাবাতে না থাকিস, তাহলে তো ধাবায় লোকজন আসা বন্ধ হয়ে যাবে। কারণ তুই ভালো করেই জানিস, ধাবায় সবাই তোকে দেখার জন্যই আসে। রিম্পা বাধ্য হয়ে তার মায়ের কথা মেনে নেয়। তার সঙ্গে প্রত্যেক দিনই কেউ না কেউ বাজে ব্যবহার করত। এমনই একদিন তাদের ধাবায় রাম সিং নামে এক মধ্যবয়সী লোক তার কিছু সঙ্গীদের নিয়ে সেখানে আসে। এই যে, এখানে 4 প্লেট স্পেশাল ডাল রুটি দিয়ে যাও। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুষ্পিতা দেবী ডাল রুটি নিয়ে আসে। এই নিন বাবু, আপনাদের স্পেশাল ডাল রুটি। আচ্ছা, আপনাদের মিনারেল ওয়াটার লাগবে? এ কি মাসিমা, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? আপনি আমাদের জন্য ডাল রুটি নিয়ে এলেন কেন? আপনার মেয়েকে পাঠান। আপনার এই বয়সে বিশ্রাম নেওয়া উচিত। বেকার বেকার শুধু শুধু কষ্ট করছেন। আপনার সুন্দরী মেয়েকে পাঠান, আমরা সবাই বেশি করে টিপ দেব। যান যান। এটা শুনে পুষ্পিতা খুবই রেগে যায়। না, আমার মেয়ে আসবে না। ওর কাজে ব্যস্ত আছে। আর এটা আমার কাজ, এই কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। আপনাদের খাওয়ার হলে খান, আর না হলে এখান থেকে যেতে পারেন। এই কথা শুনে রাম সিং খুবই রেগে যায়। সে সেখান থেকে উঠে তার সঙ্গীদের নিয়ে সোজা রিম্পার কাছে আসে। তখন রিম্পা ডাল রুটি রান্না করতে ব্যস্ত ছিল। এ কি, আপনারা রান্নাঘরের মধ্যে এলেন কেন? কি চাই আপনাদের? তোমাকে চাই সুন্দরী, তোমাকে। ছাড়ো এসব, ডাল রুটি তৈরি করা বন্ধ করো। এইভাবে ডাল রুটি বিক্রি করে কত টাকা পাও তুমি? তুমি আমার সঙ্গে চলো, তোমার যত টাকা চাই আমি তোমাকে দেব। রিম্পা খুবই রেগে যায় এবং রাম সিং এর গালে চড় মারে। তোর এত বড় সাহস, তুই আমার গালে চড় মারলি? এই ধর সবাই, একে গাড়িতে তোল। রিম্পাকে সবাই জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। পুষ্পিতা দেবী কোনো রকমে রিম্পাকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। রিম্পা যে কোনো উপায়ে সেখান থেকে পালিয়ে যায়। রাম সিং এবং তার সঙ্গীরাও রিম্পার পেছনে পেছনে দৌড়াতে থাকে। রিম্পা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। সে রাস্তার মাঝখানে একটা গাড়ির সামনে চলে আসে। গাড়ি থেকে বিশ্বজিৎ নেমে আসে। বিশ্বজিৎ রিম্পাকে এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে ধরে নিয়ে চলে যাবে। রিম্পা, কি হয়েছে তোমার? তুমি এরকম ভাবে হাঁপাচ্ছ কেন? আর তোমাকে কে ধরে নেবে? কি হয়েছে আমাকে বলো। আচ্ছা, তুমি আগে গাড়িতে ওঠো দেখি। রিম্পা বিশ্বজিতের গাড়িতে উঠে পড়ে এবং বিশ্বজিৎকে সবকিছু জানায়। ততক্ষণে সেখানে পুলিশ এসে হাজির হয়। পুষ্পিতা দেবী আগেই বুদ্ধি করে পুলিশকে ফোন করে দিয়েছিল। পুলিশ রাম সিং এবং তার সঙ্গীদের ধরে নিয়ে চলে যায়। রিম্পা তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছুই বিশ্বজিৎকে জানায়। আমাকে ক্ষমা করে দাও রিম্পা। আজকে তোমার সঙ্গে যা যা হলো, বা এর আগে তোমার আর তোমার মায়ের সঙ্গে যা যা হয়েছে, এসবের জন্য শুধুমাত্র আমার বাবা মা দায়ী। বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বাবা মায়ের জন্য আমি বাধ্য হয়ে বিয়েটা করতে অস্বীকার করেছিলাম। শুধুমাত্র আমার জন্য একটা পরিবার তছনছ হয়ে গেল। আমি তোমাকে বিয়ে করতে চাই রিম্পা। তুমি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। রিম্পা এবং তার মা বিশ্বজিতের কথা শুনে খুবই খুশি হয়। আমি তোমাকে আর ধাবা চালাতে দেব না। ডাল রুটি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আর আপনি মা, আমার সঙ্গে আমাদের বাড়িতে থাকবেন। আপনি আমাদের বাড়িতে আমার মায়ের মতোই থাকবেন, কেমন? বিশ্বজিৎ রিম্পাকে বিয়ে করে এবং রিম্পা ও তার মাকে বাড়িতে নিয়ে আসে। বিশ্বজিৎ তার বাবা মাকে অনেক বোঝানোর পর তার বাবা মা রিম্পাকে মেনে নিতে বাধ্য হয়। এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।